হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি হাজির হয়েছি তোমাদের সামনে সেমিস্টার 3 এইচএসএ ক্লাস 12-এ সিলেবাসটা ডিসকাস করব। সিলেবাসের মধ্যে এটা বেসিক্যালি থিওরি সিলেবাস। সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করছি কাজে আসবে। এবং সেমিস্টার 3 বেশ কিছু ক্লাস তোমাদের অবশ্যই আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে আসবো। তার সঙ্গে সঙ্গে পেইড ক্লাসও আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা অ্যাক্সেস করতে চাও, নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তো এই কন্ট্যাক্ট নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো তাহলে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত তোমাদের একটা কথা বলে দিই, টোটাল সেমিস্টার 3-তে 35 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, এমসিকিউ বেস এক্সাম। এবারে এমসিকিউ বেস এক্সাম 35 মার্কসের হবে এবং যে সাবটপিক রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এই উপবিষয় থেকে মোটামুটি 15 নম্বরের এমসিকিউ তোমাদের আসবে। সে জায়গায় এখান থেকে মোটামুটি সব থেকে বেশি মার্কস আসছে। তো সেক্ষেত্রে এটা খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে এবং সিলেবাসে কি কি রয়েছে সেটা একটু ভালো করে দেখে নাও। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে রাখি, আর এই যে সিলেবাসটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপে চ্যানেল বানানো আছে, সেক্ষেত্রে ওইখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেক্ষেত্রে এই বাংলা সিলেবাসটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো প্রথমে ইউনিট হচ্ছে তোমার টোটাল 5টা ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিটে যেটা রয়েছে সেটা হচ্ছে জিওটেকটনিক কিংবা ভূগাঠনিক প্রক্রিয়া। তো ভূগাঠনিক প্রক্রিয়াতে যেটা রয়েছে যে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চালন তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করতে হবে। অর্থাৎ এই তত্ত্বটার উৎপত্তি, এই তত্ত্বটার মূল বক্তব্য, এই তত্ত্বটার ক্রিটিসিজমের পার্ট এখানে বেসিক্যালি ডিসকাস করতে হবে। ঠিক আছে, এবং এগুলো তোমাদের কনসেপ্ট তো খুব ভালো করে জানতে হচ্ছে, কারণ এখান থেকে যখন ছোট ছোট এমসিকিউ বেস কোশ্চেন হবে, সেক্ষেত্রে তোমরা যদি কনসেপ্ট না জানো সেক্ষেত্রে খুব সমস্যা পড়তে হবে এবং এইগুলো হচ্ছে ভূগোলের বেস। তো এখানে আমি বলে রাখি, আলফ্রেড ওয়েগনারের যে মহীসঞ্চালন তত্ত্ব তোমরা যারা জানো না কিংবা তোমরা তো অবশ্যই এটা তোমাদের কাছে নতুন, সে জায়গায় কিছুটা বলে রাখি। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, এটা বিশাল একটা ভূখণ্ড যেটা আমরা প্যানজিয়া হিসেবে জানতাম। ঠিক আছে, তো সেটা যখন ধীরে ধীরে বিভিন্ন দিকে সরে যায় এবং যখন আস্তে আস্তে করে সরে যাওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং প্যানজিয়া গুলো আলাদা হয়ে বিভিন্ন মহাদেশ আকারে তৈরি করে। তো সেটাই বেসিক্যালি মহীসঞ্চালন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জিওমরফিক প্রসেস কিংবা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ঠিক আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বিভিন্ন ধরনের হয়। এখানে বহির্জাত যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে পুঞ্জিত ক্ষয় রয়েছে। পুঞ্জিত ক্ষয় কি, তার সংজ্ঞা, তার প্রকারভেদ, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা বেসিক্যালি জানি পুঞ্জিত ক্ষয় হচ্ছে ভূপৃষ্ঠের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে তোমার শিলা কিংবা মৃত্তিকা কিংবা অন্যান্য পদার্থ নিচে নেমে আসে, দ্যাটস কল্ড মাস ওয়েস্টিং। ঠিক আছে, এবারে মাস ওয়েস্টিং এর প্রকারভেদ রয়েছে। হ্যাঁ, ল্যান্ডস্লাইড, মার্ডস্লাইড, ক্লিফ, তারপরে রক ফল, এরকম অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো তোমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ এবং তার প্রকারভেদ, তার ক্ষয়জাত, তার সঞ্চয়জাত এবং সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। হিমবাহের সৃষ্টির ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ হয়, যেমন ইরোশনাল ল্যান্ডফর্ম রয়েছে যার মধ্যে সার্ক রয়েছে, এরিটি রয়েছে, হর্ন রয়েছে, ফিওর্ড রয়েছে, এরকম অনেকগুলো ভূমিরূপ রয়েছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সঞ্চয়জাত ভূমিরূপ রয়েছে। ড্রামলিন হয়তো তোমরা নাম শুনে থাকবে, এসকার নাম শুনে থাকবে, এরকম অনেকগুলো রয়েছে যেগুলো সঞ্চয়জাত ভূমিরূপ। এগুলো সম্পর্কে আমাদের আরো বিস্তারিত কিংবা ডিটেলে জানতে হবে। ঠিক আছে, কনসেপ্ট গুলো। তার সঙ্গে সঙ্গে কাস্ট ভূমিরূপ। কাস্ট ভূমিরূপ যেগুলো চুনাপাথর গঠিত অঞ্চলে তৈরি হয়। তো এই কাস্ট ভূমিরূপ সংক্রান্ত যে ক্ষয়জাত ভূমিরূপ রয়েছে, সঞ্চয়জাত ভূমিরূপ রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। যেমন আমরা হয়তো জানবো নতুন করে, এবং তবু একটা হালকা করে তোমাদের ধারণা দিয়ে রাখি। এর মধ্যে প্রচুর কাস্ট ভূমিরূপ হয়, যেমন সিঙ্ক হোল, সোয়ালো হোল, তারপরে ল্যাপিস। হ্যাঁ, তারপর আবার সঞ্চয়জাত কিছু ভূমিরূপ হয়, যেমন স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, তারপরে চুনাপাথরের গুহা। হ্যাঁ,
এরকম অনেকগুলো ভূমিরূপ রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা বিষয় যেটা পড়ার বিষয়ের মধ্যে আসছে এবং এগুলো তোমাদের জানতে হবে ইউনিট 3 থেকে যেটা আছে সেটা হচ্ছে ক্লাইমেট কিংবা জলবায়ু। এবারে জলবায়ু থেকে বায়ুমণ্ডলের জল বা ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, তার মধ্যে কনডেনসেশন কিংবা ঘনীভবন রয়েছে এবং প্রেসিপিটেশন রয়েছে। এগুলোর কি জানতে হবে? এগুলোর বেসিক্যালি জানতে হবে গঠন এবং তার প্রকারভেদ, এই সমস্ত বিষয়গুলো বেসিক্যালি জানতে হচ্ছে। এবং ইউনিট 4 থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার কিংবা জলমণ্ডল। তার মধ্যে কি কি রয়েছে? ওশিয়ান ফ্লোর, তার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ মহাসাগরের তলদেশের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা হয়তো নতুন করে জানবো এই সমস্ত বিষয়গুলো। তার মধ্যে কয়েকটা বলে দিই, কন্টিনেন্টাল শেলফ বলে একটা জিনিস, মানে একটা ভূমিরূপ রয়েছে মহাদেশীয় তলদেশে, সেগুলো সম্পর্কে জানতে হবে। কন্টিনেন্টাল স্লোপ জানতে হবে, কন্টিনেন্টাল রাইজ জানতে হবে, তারপর আরো অ্যাবিসাল প্লেন জানতে হবে। এরকম প্রচুর জিনিস যেগুলো আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স অফ ওশিয়ান ফ্লোর এর মধ্যে জানতে হচ্ছে, ঠিক আছে? টেম্পারেচার এবং স্যালিনিটি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এবং এগুলোর কি রিলেশন রয়েছে টেম্পারেচার স্যালিনিটি, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই রিলেটেড টিএস ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম হয়, যেটা টেম্পারেচার এবং স্যালিনিটির যে রেশিও সেটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এইরকম অনেকগুলো বিষয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো কি জানতে হবে? মহাসাগরীয় খনিজ, তার সঙ্গে খাদ্য এবং শক্তি, অর্থাৎ আমাদের মহাসাগরীয় যে মিনারেলস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, তারপরে নেক্সট জানতে হবে কি ওশিয়ান ডিপোজিটস, অর্থাৎ মহাসাগরীয় সঞ্চিত যে পদার্থগুলো, কি কি পদার্থ মহাসাগরীয় তলদেশে সঞ্চিত হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবারে নেক্সট যেটা রয়েছে ইউনিট 5 থেকে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার, অর্থাৎ এটা একটা বায়োজিওগ্রাফির পার্ট, ঠিক আছে? তো বায়োস্ফিয়ার থেকে কি কি জানতে হবে? বাস্তুতন্ত্রের প্রকৃতি, তার ধারণা এবং প্রকারভেদ, তার সঙ্গে সঙ্গে পুষ্টি স্তরের ধারণা এবং খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের ধারণা। এইগুলো বেসিক্যালি আমরা ছোটবেলাতে তোমার লাইফ সায়েন্স কিংবা বায়োলজিতে এগুলো অল্প বিস্তর জেনে এসেছি। সেগুলো আরেকটু ভালো করে জানবো এবং এগুলো থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন্স হয়, সেগুলো সম্পর্কে আরো ভালো করে জানতে হবে, ঠিক আছে? এবারে এটা থেকে টোটাল 15 মার্কসের এক্সাম হবে বা 15টা তোমার এমসিকিউ কোশ্চেন্স করতে হচ্ছে এই পেপারটা থেকে, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এবারে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি কিংবা মানব ভূগোলের কিছু মৌলিক ধারণা। হ্যাঁ, এখান থেকে টোটাল 10 মার্কসের এক্সাম হবে এবং 10টা এমসিকিউ কোশ্চেন্স এইখান থেকে কিন্তু আসবে, ঠিক আছে? যে কারণে এই পেপারটার একটা গুরুত্ব রয়েছে। এটার থেকে কি কি কোশ্চেন্স আসবে বা কি কি ইউনিটে রয়েছে সেটা একটু বলে দিই। ইউনিট 1 হচ্ছে পপুলেশন, যেটা প্রচুর আমাদের ডেটা মাথায় রাখতে হয় কিংবা মনে রাখতে হয়, এই রিলেটেড প্রচুর এমসিকিউ কোশ্চেন্স আসতে পারে। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সেটেলমেন্ট ইউনিট 2 তে। তাহলে পপুলেশন সংক্রান্ত কিছু বিষয় যেগুলো আমাদের জানতে হবে, যেমন জনসংখ্যা তত্ত্বের ধারণা, জনসংখ্যার বন্টন এবং ঘনত্ব ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন এবং ঘনত্ব। তার সঙ্গে সঙ্গে কি জানতে হবে? জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ এবং উপাদান, তার মধ্যে জন্মহার, ফার্টিলিটি, মৃত্যু হার কিংবা মর্টালিটি এবং মাইগ্রেশন কিংবা অভিবাসন, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে বিস্তারিত। এগুলো থেকে প্রচুর শর্ট কোশ্চেন্স হয়। এবার সেটেলমেন্ট থেকে বসতির শ্রেণীবিভাগ, ধরন এবং বিন্যাস, গ্রামীণ বসতির ধরন এবং নির্ধারণকারী কিছু উপাদান সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। তার সঙ্গে আরো একটা বিষয় জানতে হচ্ছে নগর বসতির কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ, অর্থাৎ বেশ কিছু আইটি সেক্টরের উপর বেস করে একটা নগর গড়ে ওঠে, একটা নগর গড়ে ওঠে সেটা ইন্ডাস্ট্রির উপরে বেস করে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো উপরে ভিত্তি করে যে কার্যাবলীর ভিত্তিতে যে একটা শ্রেণীবিভাগ হয়, ফাংশনাল ক্লাসিফিকেশন যেটা বলে এটাকে, তো সেটা সম্পর্কে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে গ্রাম এবং শহরে যে বসতিগুলো রয়েছে সেগুলোর কি কি সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে এই পপুলেশন সেটেলমেন্টের যে পার্টটা, যেটা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির আন্ডারে পড়ছে। তো সেখান থেকে এখান থেকে টোটাল 10 মার্কসের এক্সাম হবে। এবারে নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এবারে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার টোটাল মার্কস হচ্ছে 10, এখান থেকে 10 মার্কসের তোমার এক্সাম হবে এবং 10টা এমসিকিউ কোশ্চেন সেখান থেকেই আসবে। যে কারণে এটারও একটা গুরুত্ব রয়েছে এবং এখান থেকে কি কি টপিক রয়েছে জাস্ট দেখো। 10 মার্কসের এক্সাম হবে ঠিকই, কিন্তু অনেকগুলো ইউনিট রয়েছে। হ্যাঁ, হিউজ ইউনিট, টোটাল 6টা ইউনিট রয়েছে। এবারে তোমাদের 6টা ইউনিট কভার করতে হবে।
সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, টেস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে যে বিষয়গুলো আসছে, প্রথম হচ্ছে পপুলেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রথমটা হচ্ছে পপুলেশন সেটেলমেন্ট থেকে যে পেপারগুলো পড়লাম, সেখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলেশনের বন্টন, ঘনত্ব এইগুলো নিয়ে জেনেছিলাম। কিন্তু এখান থেকে ইন্ডিয়াতে কিংবা ভারতের পপুলেশন সংক্রান্ত যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ইউনিট 1-এ, ঠিক আছে? তারপরে ইউনিট 2-তে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়াটার রিসোর্স কিংবা জল সম্পদ। হুম তার মধ্যে কি কি রয়েছে? জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে জলবিভাজিকা ব্যবস্থাপনা বা ওয়াটার সেড ম্যানেজমেন্ট, এবং বৃষ্টির জল সংরক্ষণ, সেচ ব্যবস্থা এবং তার প্রকৃতি ও ধরন, এবং জল সম্পদের যে সুস্থায়ী ব্যবহার, ঠিক আছে? তো এই সংক্রান্ত কনসেপ্ট গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে কিংবা জানতে হবে। তার সঙ্গে সঙ্গে মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্স, যেটা ইউনিট 3-তে রয়েছে, সেখানে খনিজ সম্পদ এবং তার প্রকার, তার বন্টন এবং তার ব্যবহার, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আকরিক লোহা, মানে এই যে খনিজ সম্পদগুলো রয়েছে তার বন্টন, প্রকারভেদ, ব্যবহারটা আমরা পড়ছি। তার সঙ্গে সঙ্গে যেগুলোকে বেশি এমফাসাইজ করে আমাদের পড়তে হবে তার মধ্যে আয়রন ওর কিংবা আকরিক লোহা রয়েছে, ম্যাঙ্গানিজ কিংবা ম্যাঙ্গানিজকে বাংলাতে ম্যাঙ্গানিজ বলছে, তারপরে বক্সাইট কিংবা অ্যালুমিনিয়াম রয়েছে, হ্যাঁ, তামা যেটাকে আমরা কপার হিসেবেও জানি, আর মাইকা যেটাকে বাংলাতে অভ্র বলা হয়, ঠিক আছে? এতগুলো বিষয় আমরা জানছি বেসিক্যালি। এবারে প্রচলিত শক্তি সম্পদের মধ্যে কয়লা, পেট্রোলিয়াম কিংবা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক শক্তি, এবং অপ্রচলিত শক্তি সম্পদগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সৌরশক্তি রয়েছে, বায়ু শক্তি রয়েছে, জোয়ার ভাটা শক্তি রয়েছে, জিওথার্মাল এনার্জি কিংবা ভূতাপ শক্তি রয়েছে, তারপরে জৈব গ্যাস শক্তি রয়েছে, তারপরে সমুদ্রতাপীয় শক্তি রয়েছে বা যেটাকে আমরা বলছি ওটেক, ঠিক আছে? তো এগুলো সংক্রান্ত আমাদের বিস্তারিত জানতে হবে। তো এটা গেল ইউনিট 3 থেকে। এবারে ইউনিট 4-এ যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে এগ্রিকালচারের পার্ট থেকে, তার মধ্যে আমাদের ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব কি রয়েছে, তার সঙ্গে রয়েছে শস্য বর্ষপঞ্জির ধারণা এবং শস্যাবর্তন, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। প্রথমত আমি যদি শস্যাবর্তন নিয়ে দু এক কথা বলি, কথাটার মধ্যেই লুকিয়েছে শস্যের আবর্তন, ঠিক আছে? তো এই কনসেপ্টটা কি বেসিক্যালি, তো তোমরা যারা রুরাল এরিয়ার ছেলেপুলে রয়েছে তোমরা হয়তো এই জিনিসটা লক্ষ্য করবে, দেখবে একটা জমিতে একটা সময় একটা শস্য হলো চাষ, সেই শস্যটা যখন উঠে গেল বা কাটা হয়ে গেল, দেন তার সঙ্গে সঙ্গে আরো একটা শস্যের চাষ করা হলো। এবারে এরকম একটা রিপিট ওয়াইজ জিনিসগুলো চলতে থাকে, অর্থাৎ একটা জায়গাতে একই রকম শস্য বারবার চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করার যে বিষয়টাকেই বেসিক্যালি বলা হচ্ছে শস্যাবর্তন, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো যারা গ্রামের ছেলেপুলেরা রয়েছে তোমরা আরো ভালো করে অবজার্ভ করতে পারবে কিংবা বুঝতে পারবে, ঠিক আছে? এবারে রয়েছে শস্যের সমন্বয়। শস্যের সমন্বয় কি, যেটাকে ইংলিশে বলা হয় তোমার ক্রপ কম্বিনেশন, ঠিক আছে? এবারে ক্রপ কম্বিনেশন জিনিসটা কি, একটা ধরো জায়গাতে একটা কিংবা তার বেশি যখন শস্যের চাষ করা হচ্ছে, তার একটা যে শতাংশের উপর নির্ভর করে তার একটা গাণিতিক সম্পর্ক নির্ণয় করা হয়, সেটাকেই বেসিক্যালি বলা হচ্ছে শস্যের সমন্বয়। অর্থাৎ ধরো একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গা যেখানে শুধু ধানের চাষ হয়েছে, সেক্ষেত্রে সেই ধানের চাষটা 100% কিন্তু জায়গা কভার করেছে। যখন তার সঙ্গে সঙ্গে ধানের সঙ্গে সঙ্গে পাশে ধরো কোনো একটা ডালের চাষ হলো, সেক্ষেত্রে সেটা ধান 50% নিচ্ছে, ডাল 50% নিচ্ছে, টোটাল হচ্ছে 100 হচ্ছে। এরকম একটা শতাংশের ভিত্তিতে বা পার্সেন্টেজের উপর নির্ভর করে তার একটা গাণিতিক সম্পর্ক নির্ণয় করা হয়, যেটাকে বেসিক্যালি বলা হচ্ছে শস্য সমন্বয়। এই সংক্রান্ত বিভিন্ন ধারণা রয়েছে, তার মধ্যে প্রচলিত একজন যিনি এই ধারণাটা দিয়ে গেছিলেন তার মধ্যে জেসি উইভার রয়েছেন, হ্যাঁ, তার আবার প্র্যাকটিক্যালের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস রয়েছে, যেগুলো তোমরা যদি জিওগ্রাফি নিয়ে পরবর্তীকালে হায়ার স্টাডি করো সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? আরো দুই রয়েছে, রফিউল্লাহ রয়েছে, যারা এই শস্যের সমন্বয় সংক্রান্ত বিভিন্ন কথা বলে গেছেন, বিভিন্ন মডেল দিয়ে গেছেন। নেক্সট যেটা রয়েছে শস্যের প্রগাঢ়তা, যেটাকে
ইংলিশ টার্মে বলা হয় ইন্টেন্সিটি অফ ক্রপিং, ঠিক আছে। তো শস্যের প্রগাঢ়তা জিনিসটা বেসিক্যালি এরকম, কোন একটা যে নির্দিষ্ট অঞ্চলে প্রকৃত জমির চাষের সঙ্গে টোটাল এরিয়া বা মোট চাষের জমির যে শতকরা অনুপাত বা রেশিও, দ্যাটস কল্ড শস্যের প্রগাঢ়তা কিংবা ইন্টেন্সিটি অফ ক্রপিং, ঠিক আছে। এরকম আরো কিছু বিষয় রয়েছে, যেমন সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব। আমরা জানি সবুজ বিপ্লবে বেসিক্যালি ধান, গম, ভুট্টা প্রভৃতিকে কেন্দ্র করে উচ্চ ফলনশীল বীজের যে ধান, তো সেগুলোর অভূতপূর্ব চাষ এবং বিভিন্ন হায়ার টেকনোলজি ফলে বিভিন্ন ধরনের শস্যের চাষ, ঠিক আছে। তো সেটার সাহায্যে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটেছিল এবং আমাদের ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। তো সেই নিয়ে এই সবুজ বিপ্লব। তো আমরা এখানে সবুজ বিপ্লবের জনক হিসেবে যাকে জানি, ডক্টর এম.এস. স্বামীনাথন রয়েছেন, যিনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। এছাড়াও আরো অনেকে ছিলেন যারা এই সবুজ বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। তার সঙ্গে সঙ্গে শ্বেত বিপ্লব। এবারে শ্বেত বিপ্লব কথাটা বেসিক্যালি দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত, এবং ভারতের যে শ্বেত বিপ্লবের যে জনক তিনি হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। এগুলো প্রচুর 1 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, যিনাকে দুগ্ধ মানবও বলা হয়, ঠিক আছে। এই সংক্রান্ত বিভিন্ন ধরনের পরিকল্পনা, অপারেশন ফ্লাড প্রভৃতি যে বিষয়গুলো ছিল, তো সেগুলো নিয়ে এই সবুজ বিপ্লব রয়েছে। এগুলো তোমাদের পড়তে হবে বিস্তারিতভাবে। তারপরে নীল বিপ্লব রয়েছে, যেটা বেসিক্যালি সামুদ্রিক প্রাণী কিংবা মাছ উৎপাদন এবং সেগুলোর যে অভূতপূর্ব পরিবর্তন বা উন্নয়ন, সেটার বেসিক্যালি নীল বিপ্লবের সঙ্গে যুক্ত। এবং আমাদের ইন্ডিয়ান কিংবা ভারতীয় জনক হিসেবে যাকে আমরা চিনি নীল বিপ্লবে, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কৃষ্ণন, ঠিক আছে। এবারে তার সঙ্গে সঙ্গে পাট, তুলা, আখ চাষের মতো যে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসলগুলো রয়েছে, সেগুলোর উৎপাদন অনুযায়ী বন্টন বিষয়টা আমাদের জানতে হবে এগ্রিকালচার পার্টের মধ্যে। এবারে ইউনিট 5 থেকে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনস রয়েছে, তার মধ্যে পরিবহনের পদ্ধতির কি গুরুত্ব রয়েছে, তারপরে ব্যক্তিগত কিংবা গণযোগাযোগ ব্যবস্থার ধরন কিংবা তার গুরুত্ব, সেগুলো বেসিক্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনসে পড়তে হচ্ছে। তারপরে ট্রেড অ্যান্ড ইকোনমির মধ্যে ট্রেড অ্যান্ড ইকোনমির ধারণা, তার শ্রেণীবিভাগ, ভিত্তি এবং গুরুত্ব। এই কয়েকটা ইউনিটে বা এই কয়েকটা বিষয়বস্তু আমাদের টোটাল পড়তে হচ্ছে সেমিস্টার 3 তে, ঠিক আছে। এবং এখান থেকে টোটাল 35 মার্কসের এমসিকিউ কোশ্চেন্স হবে, যার মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে টোটাল 10 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হচ্ছে বেসিক্যালি, এবং এই সংক্রান্ত প্রচুর বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে। এবারে তোমাদের কনফিউজড হতে পারো যে কি বইটা কিনবো। সেক্ষেত্রে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা লেখকই ভালো, ঠিক আছে। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বই কিনে সেগুলোকে নিয়ে স্টাডি করো, এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমরা দুটো বই ফলো করতে পারো। এবং আমরা বেসিক্যালি জানি বা তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পড়ে এসছো, সমরেন্দ্রনাথ মোদক স্যারের যে বই, উনি মোটামুটি খুব ইনফরমেটিভ বই করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আদার্স সব বই ইনফরমেটিভ এবং কোয়ালিটির বই। তো তোমরা অবশ্যই যে কোনো একটা বই নিতে পারো, এখানে আমি বইয়ের কোনো প্রমোশন করছি না, প্রত্যেকটা বই ভালো। আর এতগুলো বই বাজারে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে আমার যতদূর জানা। সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা বই নিয়ে পড়াশুনো করো এবং কনসেপ্ট গুলো একটু ভালো করে বোঝা কিংবা জানার চেষ্টা করো, ঠিক আছে। এবং শুধু খালি মুখস্থ করলে হবে না, জিওগ্রাফি অনেক বোঝারও বিষয় রয়েছে, ঠিক আছে। সেই জায়গা থেকে তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসেও জয়েন করতে পারো, সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগের থ্রুতে আমাদের অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা শুরু করো। বেস্ট অফ লাক।